2016 সালে ইন্ডিয়ান সেনাবাহিনী এবং পাকিস্তানি সন্ত্রাসীদের মধ্যে কাশ্মীর নিয়ে একটা যুদ্ধ শুরু হয়। প্রথমে পাকিস্তানি কিছু সন্ত্রাসী ইন্ডিয়ান কিছু সেনাদের উপরে অতর্কিত হামলা চালায়। এই হামলার প্রতিবাদে ইন্ডিয়ান সেনাবাহিনী 5টা পরিকল্পনা করে। এরপর পাকিস্তানিদের উপরে অ্যাটাক শুরু করে, আর এই অ্যাটাকে পাকিস্তানিদের অবস্থা নাস্তানাবুদ হয়ে যায়। এখানে বলে রাখা ভালো, এই ঘটনাটা একটা সত্য ঘটনা থেকে তৈরি করা হয়েছে, তাই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মুভিটি শুরু হয় উরি হামলার 1 বছর আগের একটা দৃশ্য দেখিয়ে। 4 জুন 2015 মণিপুরের রাস্তায় ভারতীয় সেনাবাহিনীদের উপর অতর্কিত হামলা চালায়। এই সেনারা তাদের ক্যাম্পের দিকে যাচ্ছিল। হঠাৎ করে একটা চাকা পাংচার হয়ে যাওয়ার কারণে গাড়িটি থামায়, আর তখনই তাদের উপর এলোপাথারি গুলি চালে সন্ত্রাসী বাহিনীরা। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাসে থাকা অনেক সেনাবাহিনী মারা যায়। এক পর্যায়ে সন্ত্রাসীদের পাল্টা গুলি করলে তারা পিছু হটতে বাধ্য হয়। তবে তারা যাওয়ার আগে একটা বাসে বোমা মেরে বাসটিকে পুড়িয়ে দেয়, ফলে অসংখ্য সেনা সদস্য মারা যায়, আরও অনেকে গুরুতর আহত হয়। এই হামলার পাল্টা জবাব দেওয়ার জন্য মেজর বিহান ও তার দলবল ইন্দো মায়ানমারের বর্ডারে ল্যান্ড করে। তারা ওই এলাকার সন্ত্রাসীদের আস্তানায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মেজর বিহান তাদেরকে 2টা দলে ভাগ করে। এরপর তারা সন্ত্রাসীদের উপর হামলা করবে বলে ঠিক করে। একটি দল সামনের সারিতে বসে অতর্কিত হামলা করবে। মেজরের আদেশে ক্যাপ্টেন তাদের উপর হামলা করতে শুরু করে, ফলে সন্ত্রাসীরা কিছু টের পায় না। তখন সেনা সদস্যরা তাদেরকে গণহারে গুলি চালিয়ে মারতে থাকে। এমন গুলি করার ফলে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়, কিন্তু সেনাবাহিনীরা তাদের নেতাসহ সবাইকে মেরে ফেলে। এই মিশনে সফলতা অর্জন করার পর ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে ডিনারে আমন্ত্রণ জানায়, তাদেরকে অভিনন্দন জানাবে বলে। তখন মেজর বিহান বলে সে অবসর নিয়ে তার মায়ের কাছে থাকবে, আর এটাই প্রধানমন্ত্রীর কাছে তার আবেদন। সে বলে তার মা এনজাইমা রোগে ভুগছে। এই রোগের মানুষজন ধীরে ধীরে তাদের স্মৃতিশক্তি হারাতে থাকে। কিন্তু প্রধানমন্ত্রী এখানে বলে অবসরের পরিবর্তে তুমি সেনাবাহিনীর ডেস্ক জবে বসে পড়ো। এতে করে মেজর তার মায়ের কাছেও থাকতে পারবে, আর সেনাবাহিনী থেকে তাকে অবসরও নিতে হবে না। প্রধানমন্ত্রী এই প্রস্তাব মেজর মেনে নেয়। চ্যাপ্টার 2। এই পর্বে মেজর বিহান দিল্লিতে তার অসুস্থ মা এবং বোন ভগ্নিপতির সঙ্গে দেখা যায়। তার অসুস্থ মায়ের সেবা যত্ন করার জন্য একজন নার্সকে নিযুক্ত করেছে। পরবর্তী সিনে দেখা যায় জুলাইয়ের মাঝামাঝি সময়। এখানে তারা পাঞ্জাবের একটা বাসের সন্ত্রাসী হামলার বিষয় নিয়ে আলোচনা করছিল। তারা জানতে পারে পাঠানকোটের একটা রেলওয়ে স্টেশনে খুবই পাওয়ারফুল একটা বোমা সেখানকার পুলিশ উদ্ধার করেছে, আর সন্ত্রাসীরা সেখানকার একটা বিল্ডিং নিজেদের কবজায় করে নিয়েছে। পুলিশ আর সোয়াট টিম সন্ত্রাসীদের বিরুদ্ধে গোলাগুলি করছে। এই বিষয় নিয়ে ন্যাশনাল সিকিউরিটি খুবই চিন্তিত ছিল। এদিকে দিল্লিতে সেনা অফিসে মেজর বিহান একটা ডেস্ক জব শুরু করেছে। এই সময় মেজর তার অফিসে ফ্লাইট লেফটেন্যান্ট সিরাত নামের একজন পাইলটের সঙ্গে পরিচিত হয়। পাইলট সিরাত মেজরকে জানায় তার স্বামী পাঞ্জাব রেজিমেন্টের একজন ক্যাপ্টেন, যে কিনা একটা মিশনে গিয়ে সন্ত্রাসী হামলায় মারা যায়। এরপর বিকেলে বিহান অফিস শেষ করে বাইরে গিয়ে তার মাকে খুঁজে পায় না। বিহান তখন জেসমিনকে গালাগালি করে আর বলে দায়িত্ব অবহেলা করেছো তুমি। জেসমিন ছিল একজন সিকিউরিটি এজেন্ট, তাই সে বিহানের মায়ের কাপড়ে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়েছিল। এজন্য সিকিউরিটি টিমের অন্য লোকেরা তার মাকে খুঁজে পেতে সক্ষম হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য মেজর আর ওই নার্সের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়। আসলে ইন্দো মায়ানমার বর্ডার এলাকায় স্ট্রাইক অপারেশনের পর সকল অফিসার এবং তাদের পরিবারকে সরকারিভাবে নিরাপত্তা দিচ্ছিল, যাতে অন্য কোনো সন্ত্রাসীরা তাদের কারোর উপরে কোনো ক্ষতি করতে না পারে। আসলে এখানে যে জেসমিনকে দেখতে পাচ্ছেন সে ন্যাশনাল সিকিউরিটির এজেন্সির একজন কর্মী ছিল। চ্যাপ্টার 3। 18 সেপ্টেম্বর 2016 উরি হামলার ঘটনার দিন। খুব ভোরে 4 জন সন্ত্রাসী ভারী অস্ত্র নিয়ে জম্মু কাশ্মীরের সেনা অফিসে প্রবেশ করে। সন্ত্রাসীরা কিছু জ্বালানি তেলের ব্যারেল মাটিতে ফেলে দেয়, যাতে তারা মাঠের তাঁবুতে আগুন ধরিয়ে দিতে পারে। তারা প্রথমে তাঁবুর ভেতরে ঢুকে ঘুমন্ত সৈনিকদের উপর হামলা করতে শুরু করে, আর সৈনিকদের সবাইকে মেরে ফেলে। এরপর তারা বাংকারে রকেট ছোড়ে আর মাটিতে ছড়িয়ে রাখা তেলের উপরে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেখানে একটা করুণ দৃশ্যের সৃষ্টি হয়। সন্ত্রাসীদের এই হামলার খবর দ্রুতই ছড়িয়ে পড়ে। মেজর বিহান আর বাকি সৈন্যরাও তারাও রেডি হয়ে যায় সন্ত্রাসীদের দমন করার জন্য। মেজর কিরণ তার পজিশন নিয়ে জুনিয়রদের কাছ থেকে সন্ত্রাসীদের পজিশন সম্পর্কে জানতে চায়। জুনিয়র মেজর জানতে পারে একজন সন্ত্রাসী এডমিন ব্লকের ছাদে রয়েছে, আর অপর একজন রয়েছে দেয়ালের পিছনে, যাদেরকে কন্ট্রোল ফায়ার করছে অন্য মেজর টিম। মেজর কিরণ ছাদে থাকা সন্ত্রাসীকে মেরে উড়িয়ে দিতে বলে, আর দেয়ালের পিছনে থাকা সন্ত্রাসীকে ডাউন করার জন্য মেজর নিজেই যেতে চায়। এজন্য সৈনিকদেরকে তাকে কভার ফায়ার করতে বলে। কভার ফায়ার করতে গেলে তাদের সামনে থাকা 2 জন সন্ত্রাসী মারা যায়। মেজর কিরণ দৌড়ে যায় দেয়ালের পিছনে থাকা সন্ত্রাসীকে ডাউন করার জন্য। এডমিন ব্লকের উপর থাকা সন্ত্রাসী তার উপরে রকেট হামলা শুরু করে, তবে মেজর সেটা খুব ভালোভাবেই এড়িয়ে যায়। আর ঠিক এই সময় একজন ক্যাপ্টেন এডমিন ব্লকের সন্ত্রাসীকে রকেট মেরে উড়িয়ে দেয়। 3 জনকে খতম করার পর মেজর কিরণ দেয়ালের পিছনে থাকা সন্ত্রাসীর পজিশন নেয়। মেজর কিরণের পজিশন দেখে অন্য মেজররা ফায়ারিং থামাতে বলে। তখন ওই সন্ত্রাসী পজিশন নিতে গেলে মেজর কিরণ তার মাথায় গুলি করে মেরে ফেলে। কিন্তু মেজর কিরণ এখানে বড় একটা ভুল করে বসে। সে সন্ত্রাসীর হাতে থাকা বন্দুকটি তুলে নেয়, আর সেই বন্দুকের সঙ্গে বোমার পিনটিও খুলে যায়।
তখন গ্রেনেড বিস্ফোরণের কারণে মেজর কিরণ সেখানে মারা যায়। একসঙ্গে ১৯ জন সেনা সদস্য মারার ফলে ইন্ডিয়ান সেনাবাহিনীতে এক শোকের ছায়া নেমে আসে। শহীদ সেনা সদস্যদের সম্মাননা দেওয়ার সময় মেজর কিরণের স্ত্রী এবং তার মেয়ে আসে। তার মৃত্যুতে মেজর বিহানও খুব কষ্ট পায়। ঘটনার পরের দিন মন্ত্রণালয়ে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাদের উপরে কঠিন প্রতিশোধ নেওয়া হবে। সেখানে ন্যাশনাল সিকিউরিটি চিফ গোবিন্দ বলে সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন শুরু করতে হবে। প্রধানমন্ত্রী গোবিন্দকে ১০ দিনের মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন করার জন্য পারমিশন দিয়ে দেয়। মেজর কিরণের অকাল মৃত্যুতে মেজর বিহান খুবই কষ্ট পায়, কারণ মেজর কিরণ ছিল তারই শ্যালক। এজন্য সে নিজের ডেস্ক ছেড়ে আবারও উধমপুরের কমান্ডো ঘাঁটিতে যায়। সেখানে সেনাপ্রধান জেনারেল অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করে আর তাকে অনুরোধ করে সার্জিক্যাল স্ট্রাইক অপারেশনে তাকে যুক্ত করতে। এরপর মেজর এলিট ফোর্স কমান্ডোদের বেছে নেয়। এরই সাথে ডোগরা রেজিমেন্ট থেকে স্পেশাল ফোর্স কমান্ডোদেরকে বেছে নেয়, কারণ হামলায় নিহত বেশিরভাগ মানুষই এই রেজিমেন্টে ছিল। মেজর বিহান জানিয়ে দেয় আগামী 7 দিনের জন্য তারা তাদের ফোন ব্যবহার করতে পারবে না এবং প্রশিক্ষণের জন্য উধমপুরে অবস্থান করবে। পরিবারের লোকদেরকে যেন এটা বলে দেয়। এরপর মেজর বিহানের নেতৃত্বে কমান্ডোদের প্রশিক্ষণ শুরু হয়। চ্যাপ্টার 4, 22 সেপ্টেম্বর 2016। সার্জিক্যাল স্ট্রাইক অপারেশনের ঠিক 6 দিন আগে পাকিস্তানের আইএসআই ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটির হাতে সন্ত্রাসীদের 6টি লোকেশন শেয়ার করে। খবর পেয়ে গোবিন্দ এবং তার টিম মেম্বার পল্লবীর সাহায্যে 5টি আস্তানা খুঁজে বের করতে সক্ষম হয়। এর মধ্যে মুজাফফরবাদ থেকে উরি হামলার নেতৃত্ব বেশি দিয়েছিল। বাকি 2টি জায়গা মেঘাচ্ছন্ন থাকার কারণে নিশ্চয়তা মিলছিল না। এই ব্যাপারে তাদেরকে সাহায্য করার জন্য গোবিন্দ রায়ের সঙ্গে দেখা করতে যায়। সে চাচ্ছিল তার কাছ থেকে ড্রোন ফুটেজের সাহায্য নিতে। সেখানে গোবিন্দর সঙ্গে ঈশান নামের একটা ছেলের পরিচয় হয়, যে সেখানে ইন্টার্নি করত। সে গারল নামের একটা ড্রোন তৈরি করেছিল, যেটা দেখতে কিছুটা ইগলের মতো। এরপর তারা 2 জন সন্দেহভাজন সন্ত্রাসীকে অ্যারেস্ট করে। সন্ত্রাসীদের কাছ থেকে তথ্য নিয়ে মেজর বিহান জানতে পারে সাকটি গ্রামের 2 জন সন্ত্রাসী রয়েছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ট্রেনিং সেন্টার পরিচালনা করছে এবং উরি হামলার পিছনেও তাদের হাত রয়েছে। সিকিউরিটি চিফ গোবিন্দ পাকিস্তানে মনোযোগ সরানোর জন্য বর্ডার এলাকায় আর্টিলারি গোলাগুলি বাড়িয়ে দিতে বলে এবং তাদের কিছু পেট্রোলিং হেলিকপ্টারকে পাকিস্তানি বাহিনীদের মতো রং করার পরামর্শ দেয়। এদিকে কমান্ডোরা মেজর বিহানের সঙ্গে প্রশিক্ষণ নিতে শুরু করে। মেজর বিহান ফ্লাইট লেফটেন্যান্ট সিরাতকে সার্জিক্যাল স্ট্রাইকের পাইলট হিসেবে নিয়োগ দেয়। এদিকে পাকিস্তানি হেডকোয়ার্টার বুঝতে পারে ভারত কিছু একটা করছে, কিন্তু তারা এটাকে অবমূল্যায়ন করে। সার্জিক্যাল স্ট্রাইকের ঠিক 2 দিন আগে ঈশানের তৈরি গারলটি উড়িয়ে দেয়। এদিকে পল্লবী সন্ত্রাসীদের ঠিকানা পেয়ে যায় ওই গারলের সাহায্যে, যেখান থেকে উরি হামলা সন্ত্রাসীদের সরবরাহ করা হয়েছিল। এরপর ওই দিন রাতে মিটিংয়ে প্রধানমন্ত্রী জানতে চায় সার্জিক্যাল অপারেশনের ব্যাপারে। বিহার রেজিমেন্টের প্রধান সেনা অফিসার তাকে জানায় 28 সেপ্টেম্বর 4টা হেলিকপ্টার পিএ স্টেশনে নামবে। এরপর ঠিক রাত 2টার সময় অ্যাটাক শুরু হবে। কমান্ডোদের 20 জন করে 2টি টিম হবে। এরপর সন্ত্রাসীদের 4টি আস্তানায় হামলা শুরু হবে। আলফা টিম মেজর বিহানের নেতৃত্বে প্রথমে B1 এবং B2 জায়গায় আক্রমণ শুরু করবে। একইভাবে তাদের পর্যায়ক্রমে আক্রমণ শুরু হবে। এই মিশনটি শুরু থেকে শেষ হবে 50 মিনিটের মধ্যে, অর্থাৎ কমান্ডোরা ভোর 5টার সময় মিশন শেষ করে শ্রীনগর ক্যান্টনমেন্টে চলে আসবে। চ্যাপ্টার ফাইনাল 28 সেপ্টেম্বর 2016। শ্রীনগর সেনানিবাসে মেজর বিহান সবাইকে গাইডলাইন দিচ্ছিল। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় এক এজেন্ট আইএসআইয়ের এক সদস্যকে নিজ বাসভবনে ডাকে। এরপর সে তার নিজের স্ত্রীর সহযোগিতায় পাকিস্তানি এজেন্টকে অজ্ঞান করে ফেলে। আর ভারতীয় আক্রমণের বিপরীতে পাকিস্তান যে পরিকল্পনা করেছে সেই বিষয়ে জানতে পারে। আসলে পাকিস্তান এতক্ষণে জানতে পেরেছে ইন্ডিয়ান কিছু হেলিকপ্টারে তাদের বিমানের মতো রং করা হয়েছে। তাই পাকিস্তানি সেনাবাহিনীরা মুজাফফরবাদে একটা রাডার সেট করে রেখেছে। যদি ইন্ডিয়ান কোনো হেলিকপ্টার ওই রাডারের আওতায় পড়ে, তাহলে সেটা থেকে মিসাইল বের হয়ে ইন্ডিয়ান হেলিকপ্টারকে ভূপাতিত করবে। খবর পেয়ে র এজেন্ট ইন্ডিয়ার এনএসআই প্রধানকে জানায় এবং মেজর বিহানকে প্রোগ্রাম বাতিল করার জন্য আদেশ দেয়। কিন্তু মেজর বিহান এইসব কথা শুনে আরও একটা প্ল্যান করে এই মিশন বাস্তবায়ন করার জন্য। সেই প্ল্যানটি হলো মেজর বিহান তার সৈনিকদেরকে গুহার মাধ্যমে নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে, যেভাবে সন্ত্রাসীরা মুজাফফর থেকে ইন্ডিয়ায় প্রবেশ করেছিল। নতুন প্ল্যান অনুযায়ী আলফা টিম ইন্ডিয়া থেকে মুজাফফরবাদের দিকে এগিয়ে যেতে শুরু করে। এই সময় অফিসার ঈশানকে গারলের সাহায্যে ওই এরিয়া কভার করতে বলে এবং লাইভ ফুটেজ ট্রান্সফার করে দেয় মেজর বিহানকে। গুহার সামনে 2 জন পাহারারত সন্ত্রাসীকে দেখে ঈশান মেজরকে রিপোর্ট করে। তখন সন্ত্রাসী 2 জনকে মেরে আলফা টিম ভিতরে যায়। খুব অল্প সময়ের মধ্যেই তারা নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে সক্ষম হয়। সামনের কমান্ডো এবং পেছনের কমান্ডো 2 দিক থেকে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এই গহীন জঙ্গলে শুরু হয়ে যায় বৃষ্টির মতো গুলিবর্ষণ। সন্ত্রাসীরা পাল্টা ফায়ারিং করেও খুব একটা সুবিধা করতে পারছিল না। আলফা টিম B1-এর সকল সন্ত্রাসীদের মেরে B2 লঞ্চ প্যাডের দিকে রওনা দেয়। B2 লঞ্চ প্যাডটি ছিল চাকুটি গ্রামের ঠিক মাঝখানে, তাই এটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। নিরাপত্তার দিক থেকেও B2 ছিল খুবই শক্তিশালী। আলফা টিম খুবই সাবধানতার সাথে সন্ত্রাসীদের আস্তানায় প্রবেশ করে এবং আক্রমণের জন্য আলফা টিম তাদের সকল ধরনের পূর্ব প্রস্তুতি শেষ করছে
এমন সময় অসাবধানতাবশত একজন সেনা সদস্যের পায়ে বালতির আঘাতে শব্দ হয়। তখনই সন্ত্রাসীরা সতর্ক হয়ে যায় আর আলফা টিমে অ্যাটাক করে বসে। কিন্তু আলফা টিম যেহেতু আগে থেকেই রেডি ছিল, তাই তারা কোণঠাসা হয়ে পড়ে। এরপর আলফা টিম খুঁজে খুঁজে প্রত্যেকটা সন্ত্রাসীকে মেরে ফেলে। তবে যখন একজন সন্ত্রাসী পালাতে যায়, তখন তাকে মেজর বিহান অ্যাটাক করে বসে। জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে তাদের লিডার একটা গোপন ঘরে লুকিয়ে আছে আর সিসিটিভি ক্যামেরায় সকল বিষয় পর্যবেক্ষণ করছে। সিসিটিভি লাইন ফলো করতে করতে মেজর বিহান সন্ত্রাসী যে ঘরে লুকিয়েছিল সেখানে চলে যায়। এই লিডার আগে থেকে প্রস্তুত ছিল, এজন্য সে মেজর বিহানের উপরে গুলি চালায়। কিন্তু মেজর বিহান সামনের দরজায় না ঢুকে পেছনের দরজা দিয়ে ঝাঁপিয়ে পড়ে। এরপর দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে লিডারকে মেরে ইন্ডিয়ান আর্মিদের খুনের বদলা নেয় মেজর বিহান। এর মধ্যে পাশের এলাকার মানুষজন পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ আসা শব্দ শুনে মেজর বিহান তার দলবল নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। মেজর বিহান পালানোর সময় পুলিশ তাদের উপরে গুলি করে। এরপর যা হওয়ার তাই হয়। ফেরার সময় আলফা টিম সেই গুহার কাছাকাছি চলে আসলে তাদের উপরে পাকিস্তানি এয়ারফোর্স গুলি করতে শুরু করে। এদিকে ফ্লাইট লেফটেন্যান্ট সিরাত তাদের উপরে পাল্টা গুলি চালিয়ে আলফা টিমকে ব্যাকআপ দিতে শুরু করে। এর ফলে মেজর বিহান এবং তার টিম কোনো রকমের সমস্যায় পড়ে না। অন্য 3টি ইউনিটও তাদের মিশন শেষ করে সঠিক সময়ের মধ্যে শ্রীনগর ক্যাম্পে এসে পৌঁছায়। 30 সেপ্টেম্বর 2016 সফলতার সাথে সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন শেষ হয়। এরপর দেশের সিনিয়র নেতৃবৃন্দ একটা আনুষ্ঠানিক ডিনারে যোগদান করে। ডিনারে সবাই আনন্দ করছিল আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে বর্তমানে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো না, তা আমরা সবাই জানি। কিন্তু আমরা এটাও হয়তো ভুলে গেছি, পাশাপাশি থাকতে গেলে হয়তো 19-20 হতেই পারে। তাই বলে যুদ্ধ কোনো সমাধান নয়। আমরা এই সুন্দর পৃথিবীতে কোনো রকমের যুদ্ধ চাই না। আমরা চাই পৃথিবীর সকল মানুষ খুব ভালোভাবে বেঁচে থাক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটা? এটা কিন্তু একটা বাস্তব ঘটনা, তাই আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে পারেন।